বন্ধুরা, আপনি কি আপনার ঘরে সুখ শান্তি এবং সন্তানের অভাব, ধনের অভাব আর ঋণের দায়ে চিন্তিত আছেন? বা আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না? অথবা আপনার ঘরে মা লক্ষ্মীর বসবাস হচ্ছে না? আপনার ঘরে সুখ শান্তিতে বারবার বাধা পড়ছে আর আপনার কার্য সম্পন্ন হচ্ছে না? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি খুবই মহত্বপূর্ণ কথা জানাতে চলেছি। যে মহিলারা রাত্রে তার স্বামীর সঙ্গে শোয়, সেই সমস্ত মহিলাদের জন্য এই কথাটা জানা অত্যন্ত আবশ্যক। যে মহিলারা তাদের স্বামীর ওপর অভিমান করে থাকে বা তাদের স্বামীর সঙ্গে শোয় না, তারাও এই ভিডিওটি অবশ্যই দেখুন। এই মহত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার প্রিয় বন্ধুরা, একটি গ্রামে একজন গরিব মহাজন থাকতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন মহাজন সেও আবার গরিব, এটা কিভাবে সম্ভব? কিন্তু এই সব কিছুই ভাগ্যের খেলা। বন্ধুরা, প্রতিটা মানুষের জীবনে ওঠা নামা আছে। ঠিক সেই রকমই দয়ারাম মহাজন এক সময় খুবই ধনী ছিল, সাথে সে দান ধ্যান করত। কিন্তু সময় পাল্টে যায়, ধীরে ধীরে সে গরিব হতে থাকে। গরিব হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষ গরিব মহাজন বলে তাকে জানতে শুরু করে। কিন্তু বলে না, ভালো কর্মের ফল দেরিতে পাওয়া যায়, কিন্তু পাওয়া অবশ্যই যায়। ঠিক এমনটাই কিছু গরিব মহাজনের সাথে হয়েছিল। যে গ্রামে এই মহাজন থাকতো, সেই গ্রামে রাজার লোকেরা ঘোষণা করে যে যে ব্যক্তি জীবনে যত ভালো কর্ম করেছে সে তার সেই ভালো কর্মের সমস্ত হিসাব করে রাজার কাছে থেকে যা চায় তাই নিয়ে যেতে পারে। এই ঘোষণা মহাজনের স্ত্রী শোনে এবং সে খুবই খুশি হয়ে যায়, কারণ সে জানতো মহাজন এমন সময় অনেক ভালো কাজ করেছে। যখন এই কথা মহাজনের স্ত্রী মহাজনকে বলে, তখন মহাজনও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, যদি এমন হয় তাহলে আমাদের অনেক বড় পুরস্কারের প্রাপ্তি হবে, কারণ ভালো কর্মের সূচিও আমাদের অনেক বড়। পরের দিন মহাজন 4টে রুটি গামছায় বেঁধে রাজার মহলের উদ্দেশ্যে রওনা হয়। রাজার মহল মহাজনের থেকে অনেকটাই দূরে ছিল। যাত্রা অনেক লম্বা ছিল। অর্ধেক রাস্তা যাবার পর মহাজন অনেক ক্লান্ত হয়ে যায়। সে একটি গাছের ছায়াতে বসে বিশ্রাম করতে লাগে এবং সেখানেই সে গামছায় বেঁধে আনা রুটি খাওয়ার কথা ভাবে। সে যখন খাওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই ওখানে একটি গাই এবং 2টি বাছুর আসে। মহাজনের হাতে রুটি দেখে সেই গাই আর বাছুরেরা তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। মহাজন গায়ের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে খুবই ক্ষুধার্ত আর তারা মহাজনের কাছে খাবার চাইছে। মহাজনের যখন ভালো সময় ছিল তখন তার কাছে এমন অনেক গাই ছিল। এই জন্য মহাজন গায়ের ব্যবহার খুবই ভালো করে জানত। মহাজনের পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু তার ব্যবহারের কোনো পরিবর্তন হয়নি। সে প্রথম থেকেই পরোপকারী ছিল, এই জন্য তার গায়ের ওপর দয়া চলে আসে। তখন সে তার কাছে আনা রুটি থেকে 2টি রুটি গাইকে দিয়ে দেয়। 2টি রুটি খাওয়ার পর গাই আবার মহাজনের দিকে দেখতে থাকে। তখন মহাজন বলে, এই গায়ের মনে হয় অনেক ক্ষুধার্ত পেয়েছে। তাছাড়া এই গাইকে 2টি বাচ্চাকে দুধও খাওয়াতে হয়। এই 2টি রুটিতে তার কিছুই হয়নি। মহাজন তার কাছে
বেঁচে থাকা দুটি রুটিও সেই গাইকে দিয়ে দেয়। এরপর মহাজন পাশের নদী থেকে শুধুমাত্র জল খেয়ে রাজার মহলের উদ্দেশ্যে চলতে থাকে। মহাজন যখন মহলে পৌঁছায় তখন রাজা সকল সভাসদের সামনে মহাজনের নাম জিজ্ঞাসা করে, সাথে তার কর্মের সম্পর্কে বলার জন্য বলে। মহাজন রাজাকে প্রণাম করে এবং তার কর্মের সম্পর্কে বলতে থাকে। মহাজন বলে, হে মহারাজ, আমি অনেক ক্ষুধার্তকে খাবার খাইয়েছি, অনেক মন্দিরে দান ধ্যান করেছি, অনেক নিরাশ্রয় মানুষকে আশ্রয় দিয়েছি, অনেক তীর্থস্থান ভ্রমণ করেছি, অনেক সাধু সন্ন্যাসীদের সেবা করেছি। এতটুকু বলার পর মহাজন রাজাকে বলে, এগুলো হলো আমার জীবনে করা অনেক ভালো কর্মের মধ্যে কিছু ভালো কর্ম। এর পরিবর্তে আপনি আমাকে যা পুরস্কার দেবেন তা দিয়ে দিন। এরপর মহারাজ বলে, তোমার জীবনে এগুলো ছাড়া আর কোনো কর্ম আছে কি? তাহলে বলো, কারণ এগুলোকে আমি ভালো কর্মের মধ্যে গণ্য করছি না। মহাজন রাজার কথা শুনে আশ্চর্য হলেন এবং রাজার সামনে হাত জোড় করে বললেন, হে মহারাজ, যদি আপনার এগুলোকে ভালো কর্ম বলে মনে না হয় তাহলে আমার বাকি কর্মের বর্ণনা করা আপনার কাছে ব্যর্থ হবে। আপনি আমাকে আজ্ঞা দিন, আমি ফিরে যাচ্ছি। মহাজন যখন রাজার দরবার ছেড়ে চলে যাচ্ছিল তখন একজন সভাসদ রাজার কাছে গিয়ে কিছু বলেন, যা শোনার পর রাজা পুনরায় দরবারে মহাজনকে ডাকেন এবং বলেন, তুমি তো তোমার আজকের করা কর্মের কথা আমাকে বলনি। তখন মহাজন বলে, হে মহারাজ, আজকে আমি তো কোনো ভালো কর্ম করিনি, তাহলে আমি আপনাকে কি বলবো? মহাজনের কথা শুনে রাজা সভাসদকে আদেশ দিলেন সমস্ত ঘটনা বর্ণনা করার জন্য। সভাসদ দাঁড়িয়ে বলে, মহারাজ, আমি যেমনটা আপনাকে আগে বলেছি, আমি যে গ্রামে থাকি সেই গ্রামে এই মহাজন বিশ্রামের জন্য বসেছিল। আমি নিজের চোখে দেখেছি কিভাবে এই মহাজন একটি গাইকে তার সমস্ত খাবার খাইয়ে দিয়েছেন এবং নিজে কিছু না খেয়ে শুধুমাত্র জল খেয়ে ক্ষুধার্ত থেকেছেন। মহাজন বুঝতে পারে যে রাজা তাকে কি বোঝাতে চাইছেন। মহাজন বলে, হে মহারাজ, কোনো পশুকে খাবার খাওয়ানো কোনো পুণ্যের কাজ নয়, আমি এই কথা কখন ভুলে গেছি। তখন মহারাজ বলে, আমি আমার মহান গুরুদেবের আদেশ অনুসারে আমি সেই সমস্ত কাজকে পূর্ণ মনে করি যেগুলো করার সময় সত্যিকারের ভাবনার সাথে নিঃস্বার্থভাবে করা হয়। সব থেকে বড় কথা হলো সেই কর্ম করার পরে মন থেকে যে সমস্ত কিছু ভুলতে পারে। আর আজ পর্যন্ত করা সমস্ত কর্মের মধ্যে আজকের করা কর্মই ছিল তোমার শ্রেষ্ঠ কর্ম, যার জন্য তুমি সত্যিকারের পুরস্কারের যোগ্য। এরপর রাজা মহাজনকে তার সভার সবথেকে বড় বিশ্বস্ত পদে বহাল করলেন। সেই রাজার দরবারে বসার সুযোগ পেয়ে মহাজন অনেক বেশি খুশি হয়ে যায়। সে ছুটতে ছুটতে তার স্ত্রীর কাছে যায় আর সমস্ত ঘটনার বর্ণনা করে। হে প্রিয়ে, আজকে মহারাজ আমাকে অনেক বড় পুরস্কার দিয়েছে। তিনি তার রাজসভার সবথেকে বড় বিশ্বস্ত পদে আমাকে নিয়োগ করেছেন। এটা শুনে তার স্ত্রীও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, হে ভগবান, তোমার অশেষ কৃপা, তুমি আজকে আমার প্রার্থনা স্বীকার করেছ। মহাজন তখন রাজার কাছে তার কাছের সেবক হয়ে থাকতে শুরু করে। রাজা তখন তাকে অনেক বেশি বিশ্বাস করতেন, কারণ তিনি জানতেন যে মহাজন অনেক বিশ্বস্ত মানুষ, সে কখনোই মিথ্যা বা বেইমানি করবে না। দরবারে যখনই কোনো গুরুত্বপূর্ণ কার্য হতো
তখন সেই কাজের দায়িত্ব মহাজনকেই দিতেন। মহাজন সেই কাজকে খুবই দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে পালন করতেন। একদিন রাজা তার দরবারে তার প্রিয় সেবকের সঙ্গে উপস্থিত ছিলেন। হঠাৎই তখন একজন সিপাহী আসে আর বলে, মহারাজ, আপনার সঙ্গে একজন সাধু দেখা করতে চায়। রাজা বলে, ওই সাধুকে সম্মানপূর্বক আমার কাছে নিয়ে এসো। সিপাহী বাইরে যায় আর সাধুকে সম্মান করে রাজসভায় নিয়ে আসে। রাজা সেই সাধুকে বড় সম্মানের সাথে মহলে রাখেন এবং তাকে তৃপ্তি সহকারে ভোজন করান। রাজার কাজে সাধু অনেক প্রসন্ন হন এবং সাধু মহারাজকে বলে, হে রাজন, আমি আপনার সেবায় অনেক প্রসন্ন হয়েছি, সেই জন্য আমি আপনাকে একটি শিক্ষা দিতে চাই। তাকে আপনার জীবনে অবশ্যই প্রয়োগ করবেন। প্রত্যেকটা পুরুষকে তার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত। যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা কলহ বা বিবাদ হয়, তাহলে সময় থাকতেই তার সমাধান করে নেওয়া উচিত। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও কলহের কারণে বাড়িতে দারিদ্রতা নেমে আসে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে স্নেহ হওয়া অবশ্যই প্রয়োজন। পুরুষের এই কথা সব সময় মনে রাখা উচিত। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কখনোই দূরে থাকা উচিত নয়, কারণ এই প্রকার স্ত্রীর মনে অনেক বড় দুঃখের উৎপন্ন হয়। আর স্ত্রীকে যেহেতু ঘরের লক্ষ্মী মানা হয়, যখন স্ত্রী দুঃখে থাকে তখন লক্ষ্মীও দুঃখে থাকে। তখন ঘরে ধন দৌলত আশা কমে যায় এবং দরিদ্রতা নেমে আসে। কারণ প্রতিটা স্বামী স্ত্রী সর্বদা একসঙ্গে কাছে থেকে একসঙ্গে শোয়া উচিত। কারণ স্বামী স্ত্রী একসঙ্গে শোয়ার ফলে বাড়িতে ধন দৌলত এবং সমৃদ্ধি বাড়ে। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। যখন বাড়ির লক্ষ্মী প্রসন্ন থাকবে, তখনই তো মা লক্ষ্মী প্রসন্ন হবে। এইটুকু বলার পর ওই সাধু রাজার মহল থেকে বিদায় নিয়ে নেন। কিছুদিন যাওয়ার পর রাজা এবং রানীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং তারা আলাদা আলাদাভাবে থাকতে শুরু করে। তারা দুজন একে অপরের থেকে দূরে থাকতে শুরু করে। রানী একটা কক্ষে আলাদাভাবে শোতেন এবং রাজাও একটি অন্য কক্ষে আলাদাভাবে শোতেন। কিন্তু রানী রাজাকে দেখার জন্য প্রত্যেক দিন রাত্রে তার কক্ষে অবশ্যই যেতেন। রাজার মহলে এক বহুরূপী তার রূপ বদল করে থাকত। সে অন্য রাজ্যের রাজার দূত ছিল। যখন সে জানতে পারে রাজা এবং রানীর মধ্যে ঝগড়া চলছে, তখন সে তার সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করে। তখন রাজার রাজ্য দখল এবং রাজাকে হত্যা করার পরিকল্পনা করে। যখন ওই রাজার দূত রাজাকে হত্যা করার জন্য আসে, তখন রানী সেই সময় রাজাকে দেখার জন্য তার কক্ষে আসেন। যখনই রানী এই দৃশ্য নিজের চোখে দেখে, তখন সৈনিকদেরকে ডেকে তাকে বন্দি করে। সকালে যখন রাজা এই সমস্ত ঘটনা জানতে পারে, তখন রানীকে ডেকে রাজা ধন্যবাদ জানান এবং রাজা সেই সাধুর কথা স্মরণ করেন। তিনি বলেছিলেন, যাই হয়ে যাক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একত্রভাবে মিলিত থাকা উচিত। কারণ এই একটি কার্যে সংসারে ধন দৌলত সমৃদ্ধি আসে। যদি সঠিক সময়ে রানী রাজার কক্ষে না আসতো, তাহলে আজ রাজার ধন দৌলত এবং প্রাণ সব কিছুই অন্যের হয়ে যেত। এই কথাটা সত্যি যে বাড়ির মহিলারাই হলো বাড়ির আসল লক্ষ্মী। সেই জন্য বাড়ির লক্ষ্মীকে সবসময় খুশিতে রাখা উচিত। আর যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে শোয়, তাহলে সেই বাড়ির স্ত্রী সবসময় সুখে থাকবে। আর স্ত্রী সুখে থাকলে মা লক্ষ্মীও সুখী থাকবে। সকলে ভক্তি এবং শ্রদ্ধার সাথে
অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী।